এই প্রবুদ্ধ নাগরিক সম্মেলনে উপস্থিত নাগরিকবৃন্দ পরিচয় হয়ে গেছে, আমি আর সবার নাম নিচ্ছি না। তার চেয়ে গুরুত্বপূর্ণ আমার সামনে যারা বসে আছেন চেয়ারে, তারাও এই এলাকার বিশিষ্ট আর প্রবুদ্ধ নাগরিক। সবাইকে আমার বাংলা নববর্ষ, চড়ক, ঈদ, রামনবমী, বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো এবং এক দুদিনের মধ্যে হনুমান জয়ন্তী আছে, সমস্ত অনুষ্ঠান পরবের একসঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি। আমার গলাটা একটু ভেঙে গেছে। আপনারা জানেন নির্বাচন এলে নেতাদের পা ভাঙে, হাত ভাঙে, মাথাও ভাঙে, গলা কারো করা আমাদের সেটা আমার ভেঙেছে। যাই হোক, নির্বাচনে দামামা বেজে উঠেছে, ভোট শুরু হয়ে গেছে 5 বেজে 7টার মধ্যে। পশ্চিমবাংলাও 3টি আসনে হয়ে গেছে, চলবে। এটা আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। আমাদের পার্টির সামনে উৎসবও বটে, সবচেয়ে বড় পরীক্ষাও বটে। আর সারা সমাজ এর সঙ্গে কোনোভাবে যুক্ত হওয়া উচিত। কিন্তু আজকে যাদের ডাকা হয়েছে, যাদেরকে আমরা প্রবুদ্ধ নাগরিক, বুদ্ধিজীবী ইত্যাদি মনে করি, যারা গণতন্ত্র বোঝান, যাদের বড় ভূমিকা থাকা উচিত, তাদের ভূমিকা কিন্তু নগণ্যই থাকে। তারা কমপ্লেন করে, এটা কেন হলো না, ওটা কেন হয়নি, এটা কবে হবে। আমি জিজ্ঞেস করি ভোট দিয়েছেন, তখন চুপ হয়ে যান। সব চাই ভোটটা দেবেন না, একটা পয়সা খরচা হয় না, সরকার ছুটি দেয়। সেদিন বাড়িতে বসে থাকবো, বুঝলেন তো, শরীরটা ঠিক নেই, রোদটা বড্ড বেশি, কিন্তু আমার বাড়ির সামনে রাস্তা, জল, বিদ্যুৎ সব চাই। তো তারপরে কি আমাদের অধিকার আছে এরকম সরকার করে এটা করে পাল্টাবে? আপনার অধিকার কি আছে যে আমার চাওয়া জিজ্ঞেস করা? কারণ আপনার কোনো যোগদান নেই। আপনি বাড়িতে বসে থাকবেন এসির মধ্যে, দেশটা সোনার হয়ে যাবে, এটা কোনদিন হয়নি, পৃথিবীতে কোথাও হয়নি। যে দেশ উন্নতি করেছে সেখানকার নাগরিকরা প্রথমে দায়িত্ব নিয়েছে। যে দেশের নাগরিকরা যত সচেতন, যত প্রভাবশালী, পরিশ্রমী, যত ডিসিপ্লিন, সেই দেশ তত উন্নত। আপনারা অনেকে হয়তো অনেক দেশে গেছেন। ভারতে সবকিছু খারাপের একটা ধারণা আমাদের ছিল, এখন অনেক কিছু খারাপ আছে, কিন্তু অনেক কিছু অনেকের চেয়ে ভালো হয়েছে। তার কারণ নাগরিক জীবনের পরিবর্তন হয়েছে, আর সেই পরিবর্তন উপর থেকেও হবে, নিচে থেকেও হবে। সাধারণত আমরা দেখি স্বাধীনতা আন্দোলন হয় বা সমাজের কোন পরিবর্তন, বিপ্লব হোক, তারা মধ্যবিত্ত সমাজ হয়, যারা অতটা ভোগীও নয়, অতটা ভ্রষ্টাচারীও নয়, তারা একদম নিচে আর একদম উপরে। এরা সমাজ নিয়ে ভাবে না, নিজেকে নিয়ে ভাবে। তাদের প্রচুর সম্পত্তি, সাধন আছে, তারা ওই নিয়ে ব্যস্ত, কায়দায় আর মজার রুটি, সংসার হলো ভোগের প্রতি। আর একদম নিচে যারা আছে, তারা একটা কাপড় দিলে, এক বোতল মদ দিলে, মুরগির মাংস খাওয়ালে ভোট দিয়ে দেয়। আর তাদের ভাবার সময় নেই, শেষ পাওয়ারও নেই। সবাই সাধারণ মধ্যবিত্ত সমাজ বিপ্লবী আন্দোলন থেকে সমাজ পরিবর্তন সবসময় করে, কিন্তু সুবিধা সবাই দেয়। যেমন যারা অধিক উৎপাদন করে, তারা অধিক ট্যাক্স দেয়, লোকের চাকরি দেয়, রাষ্ট্র নির্মাণে আর্থিক যোগদান করে, কিন্তু ওটাই সব নয়। আজকে একটা কমপ্লেন আসছে দেশে, বিরোধীরা বলছে যে দেখুন, ধনী গরিবের মধ্যে পার্থক্য বেড়ে গেছে। হতে পারে, যখন উন্নয়ন হয় আপনি কাউকে আটকে রাখতে পারেন না। একই মূলধন নিয়ে দুজন তিনজনকে আপনি ব্যবসা করতে দিন, 2-4 বছর পর দেখবেন তিনজনের আর্থিক অবস্থা পাল্টে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। কে পরিশ্রম করে বেশি, তার যোগ্যতা বেশি, সে বেশি ইনকাম করবে। সরকার সব সহযোগিতা করছে, আর যত বেশি করবে দেশের সরকার তত লাভ। যদি না করে, তার দোষ সরকারের না। আপনি 100 কোটি টাকা নিয়েছেন, ও 100 কোটি, ও 100 কোটি, কেউ নিয়ে খেয়ে ফুটিয়ে দিচ্ছে, কেউ এটা দেখে 500 কোটি টাকা দিচ্ছে। তো যারা বলেন কথা, তারা বড়দের জন্য কিছু করেননি, তারা গরিবের জন্য কিছু করেন। আর এইসব বলতে বলতে নিশ্চিন্ত প্রায়, যেমন গরিব দুর্বল যারা, তাদেরকে সবসময় সরকারের তরফ থেকে সহায়তা করা উচিত।
আমরা তাদের রিজার্ভেশন দিয়েছি পড়াশোনার চাকরির জন্য, তারপরে পিছিয়ে আছে ওরা। তাই আমাদের প্রধানমন্ত্রী তাদের প্রাইমারি রিকোয়ারমেন্ট, প্রাথমিক প্রয়োজন যেটা আছে, আমরা জানি একটা সভ্যতা বা দেশ যদি উন্নত করতে প্রথমে 5টা জিনিস আপনাকে দিতে হবে। আর এই 5টা জিনিস বেশিরভাগ দেশই দিতে পারেনি, সে ক্যাপিটালিস্ট হোক, সে কমিউনিস্ট হোক, সোশ্যালিস্ট হোক। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। যারা সামাজিক জানে, যারা অর্থনীতি ছাত্র, তারা আমার চেয়ে ভালো জানেন। এই প্রাথমিক 5টা না দিলে মানুষ হতে পারবে না। খাদ্য চাই শরীর ধারণের জন্য, বস্ত্র চাই লজ্জা নিবারণ বা আমাদের শরীরকে বিভিন্ন ঋতুতে সুস্থ রাখার জন্য, বাসস্থান মানুষ গাছে পালায় থাকতে পারে, জঙ্গলে থাকতে পারে, তাকে ভগবান বানিয়েছে, তাদের বুদ্ধি দিয়েছে, বাড়ি বানিয়ে সুন্দর করে প্রয়োজনে এসি লাগিয়ে বিভিন্ন সিজনের মতো উপযোগী করে বাড়ি সুন্দর গাড়িতে এসে লাগা দিয়েছে। কারণ শরীরকে এই আজকে আমাদের এই জেলায় এই লোকসভা এবং দেশে সবচেয়ে বেশি গরম, পানাগড়ে 45.1 ডিগ্রি টেম্পারেচার ছিল। দিল্লি এখনো হয়নি, তারা 40 পৌঁছে আমরা ক্রস করে গেছি। এই যে পরিস্থিতি, এতে আমাদের শরীর সবসময় টিকতে পারে, সহ্য করতে পারে। তো আমরা তাকে অনুকূল করে নিয়েছি। পশু পাখি করতে পারেনি, পশু বলুন, পাখি বলুন, 1000 বছর 2000 বছর আগে তারা যেমন জীবনযাপন করতে এখন তাই করে। কাকবাসী বানায়, শালিক বানায়, পাখি বানায়, শিয়াল সেই কোটরের মধ্যেই থাকে। কিন্তু মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে গেছে? চাঁদে পৌঁছে গেল, সূর্যে যাওয়ার চেষ্টা করছে, মঙ্গলগ্রহে পৌঁছে গেছে মুক্তির জন্য। সেটাকে প্রয়োগ করে আমরা আমাদের উপযোগী পরিবেশ তৈরি করি। আজকে যান দুবাইতে, এখন বন্যা হচ্ছে, তাহলে আরব কান্ট্রিতে 55-56 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়। তারা উন্নত দেশের টেকনোলজি নিয়ে এসে বাড়ি বানিয়েছে, এসির মধ্যে দিব্যি আছে, মনেই হবে না ওখানে আছে। তো সেই জন্য এই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, মানুষকে মানুষ করার জন্য শিক্ষা দিতে হবে। আর যুগে যুগে এই ব্যবস্থা ছিল, তার ধরন ধারণ পাল্টে গেছে। শিক্ষা নীতি ভারতবর্ষের 75 বছর পূর্ণ হওয়ার পরে স্বাধীনতা ঘোষণা সেও মোদিই করেছে, ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা। যারা শিক্ষা জগতে আছেন, প্রাইমারি ইন্ডাস্ট্রি, তারা চেষ্টা করছে। কিন্তু শিক্ষা নিয়ে আমাদের দেশে ভাষণ, মিটিং, বৈঠক খুব হয়েছে। ডক্টর রাধাকৃষ্ণন নাকি 5 ঘন্টা ভাষণ দিয়েছিলেন, শিক্ষা কেমন হওয়া উচিত। অসুস্থ হয়ে গেলেন, শেষ হয়ে গেছিলেন, শিক্ষার কোনো পরিবর্তন হয়। কেমন শিক্ষা হচ্ছে, কি কি আসা উচিত, এটা ঠিক না, ওটা ঠিক না। ঠিক কোনটা, একটা খসড়া দিতে পারতে তোমরা, ভাই আমি মনে হচ্ছে এটা হওয়া উচিত, দিয়েছি। প্রয়োজন তার মধ্যে পরিবর্তন করা যেত, কিন্তু দিতেই পারলো না। বাকি যেটুকু শিক্ষা ছিল সেটাকে নোংড়ে মুচড়ে ব্যবসা করে খেয়ে জেলে চলে। কমিউনিস্টরা আন্দোলন করতে করতে, সমালোচনা করতে করতে নিশ্চিন্ন হয়ে গেল। একটা তো ভোটের দিন না, ভালো মতো আপনার আমার মত এক হবে কোনো গ্যারান্টি নেই। যারা পাশ্চাত্য শিক্ষা, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা করবেন ওইদিকে। কিন্তু যারা যারা ভারতীয় গুরুকুল পদ্ধতি শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা বলবেন ভারতীয় মূল্যবোধের, নৈতিকতার শিক্ষা হওয়া উচিত। তর্ক চলছে, কিন্তু একটা ভোটের তো দিতে পারতেন। আজ নরেন্দ্র মোদী সেটা করেছেন, শুরু করেছিলেন 5টা সেক্টরে রিমডেলিং, শিক্ষা, স্বাস্থ্য, ডেমোক্রেসি, নির্বাচন, জুডিশিয়ারি, এগুলো নিয়ে সারা দেশে তখন অনেক সেমিনার হয়েছিল, রিপোর্ট জমা করেছিল। সবাই উঠবেন, তো সেই যে তথ্য এসেছিল, সে ভাইস চ্যান্সেলর থেকে প্রাইমারি স্কুলের টিচার বা শিক্ষা প্রেমী, ছাত্র নেতা, শিক্ষক নেতা, সবার ওপিনিয়ন নয়, যেরকম সেমিনার করা হয়েছিল, সে ডিটেলস ছিল। মোদিজি তার উপরে কাজ করে এক্সপার্টদের দিয়ে যে শিক্ষানীতি তৈরি করেছেন, সেটা আজকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা হচ্ছে, চলছে। আপনারা অনেকে খোঁজ খবর রাখেন। তো এটা তো হয়েছে, কোনো ডিপার্টমেন্টে, কোনো বিভাগে কোনো পলিসি ছিল না, নীতি ছিল না। একটা ওই পঞ্চবার্ষিক পরিকল্পনা করতে একটা ইয়ে ছিল, প্ল্যানিং কমিশন ছিল। কি করেছে প্ল্যানিং কমিশন? তার রিপোর্ট কে মানত, কাকে কত টাকা দেওয়া হবে, এটা বিভাজন করবে। এই জন্য বুদ্ধি লাগেনি। যে লেবারের চাকরি করে সেও টাকা ইনকাম করে ছেলে মেয়ে বউকে দিয়ে দেয়, আর আম্বানির মতো লোকও সেও 1000 কোটি ইনকাম করে দিয়ে দিচ্ছে।
তোদের কি কন্ট্রিবিউশন আছে? তো সেই জন্য সেটাকে সরিয়ে নীতি আয়োগ করা হয়েছে। এগুলো সংগঠনের প্রাণ যোজনা আছে আগামী দিনে ভবিষ্যতে কি হওয়া উচিত আছে। তো সার্বিকভাবে দেশ স্বাধীন হওয়ার পরে যেরকম পরিকাঠামো তৈরি হওয়া উচিত ছিল তার জন্য কোনো থিঙ্কিং হয়নি। তারা পলিসি ডিসিশন নিচ্ছে, আমার মতো পলিটিশিয়ান না। পলিটিশিয়ানরা সব বলে যে আমি সব জানি আর সব করে দেবো, পৃথিবীতে এমন কোনো কাজ নেই তারা করতে পারে না। ভোটারকে বলে তো দেয় কি করে আমরা দেখতে পাচ্ছি কোথায় এসেছে দেশ। আজ 30-40 বছর পড়াচ্ছি স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটিতে, তার কথা শোনা আমরা তিনি ভোটে জিততে পারবেন না। গণতন্ত্র এখন দেশে তার কাছে টাকা নেই। তো যারা এই ধরনের ব্যবস্থার মধ্যে এত বছর কাজ করেছে, একজন ইঞ্জিনিয়ার 40 বছর চাকরি করেছেন, প্রাইভেট সরকারি দেশ বিদেশ করেছেন, সিভিলের ব্যাপারে তার অপিনিয়ন দেওয়া উচিত। মানে সরকার যে ব্যবস্থা নেবে তার মধ্যে এদের যোগদান থাকা উচিত। আপনি 1000 লোক নেবেন কি 100 লোক নেবেন বা অন্য কথা, কিন্তু সব ধরনের মানুষের যারা কিছু করেছে ব্যক্তিগত জীবনে। মিত্তল বিশ্বের সবচেয়ে বড় বড় ইস্পাত ফ্যাক্টরি কিনে নিচ্ছে, সে কি কলকাতায় থেকে বিকম পাস করেছে। আজ দুনিয়ার সবচেয়ে বড় যারা লোহার কারবারি তার মধ্যে কোথায় কোথায় গিয়ে ইংল্যান্ডে ইউরোপে আমেরিকাতে ফ্যাক্টরি কিনে নিচ্ছে। সেটা ব্যবসা করতে ইন্ডাস্ট্রিও বলে তার অপিনিয়ন দেওয়া উচিত। যেমন আমাদের যে জুডিশিয়ারি বিচার ব্যবস্থা তার আমূল পরিবর্তন হচ্ছে। আমরা তো শুনেছেন বিল পাস হয়েছে পার্লামেন্টে, লাগু হয়ে যাবে, বিশেষ করে ক্রিমিনাল ল, আইপিসি, সিআরপিসি আর এভিডেন্স ল, 3টে বিল অ্যাকশন আনা হয়েছে। নাম ছিল দণ্ড সংহিতা। ব্রিটিশ আমল দণ্ড হলে আপনাকে ভয় দেখিয়ে আইনের ঠান্ডা করে রাখা, আন্দোলন করবেন না, লড়াই করবেন না, সাহিত্য আন্দোলন করবেন, তাহলে জেলে ঢুকিয়ে দেবো, ফাঁসিতে ঝুলিয়ে দেবো, অনেক পড়া হচ্ছে। তো সেই জন্য প্রথম তার নাম পাল্টানো হয়েছে, দণ্ড সংহিতা হচ্ছে ন্যায় সংহিতা, সুবিচার, জাস্টিস পাবে না। কারণ ভারতবর্ষের মানুষ ন্যায় চায়, তার জন্যই জুডিশিয়ারি এত বিশাল ব্যবস্থা। ব্রিটিশ আমলের 1860 সালে আইন, 70 সালে আইন, 90 সালে আইন, সেটা পাল্টানো হলো। সৌভাগ্য হয়েছে পার্লামেন্টে যে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি থাকে, হোম অ্যাফেয়ার্স পার্লামেন্টারি কমিটিতে স্ট্যান্ডিং কমিটি, তার রাজ্যসভা থেকে তাকে দায়িত্ব হলো এর খসড়া তৈরি করতে। সংযোগবশত আমি তার মেম্বার। যতগুলো মিটিং হয়েছে, আগে তো হোম মিনিস্ট্রি যারা এক্সপার্ট তারা একটা খসড়া তৈরি করেছেন, তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন যে ল ফার্ম চালায়, বড় লয়ার, জাজ, এক্স জাজ, ডিজিপি, আইজি, যারা আইন নিয়ে ঘাটাঘাটি করেন, সবার অপিনিয়ন সবাই লিখিত নিয়ে এসেছেন, সবাই ডেমো দিয়েছেন, আর সেটাকে নিয়ে পরে সংশোধন করা হয়েছে, বিয়োজন করা হয়েছে। পরে যে খসড়া এসছে, পেশ হয়েছে, পাস হয়েছে, আইন হয়েছে, ইমপ্লিমেন্ট শুরু হয়েছে, দ্বিমত আছে। তো 1860 সালের আইন দুনিয়া চলে গেছে, ব্রিটিশ হয়ে গেছে, তার আইনটা কিন্তু প্রধানমন্ত্রী বলেন আইনকে ডিলিট করতে আমার খুব আনন্দ হয়। 1300 এরকম আইন ছিল যেটা ইনভ্যালিড বা আপনার আমাকে কাজ করতে বাধা দেয়। আমি আপনার নামে কেস করে দেবো, আপনার কাজ আটকে যাবে, ফ্যাক্টরি আটকে যাবে, রাস্তা আটকে যাবে, টেলিফোনের লাইন আসবে না, ইলেকট্রিক লাইন আসবে না, সব পাড়ায় কম বেশি কিছু বদমাস লোক আছে তারা সেটা শুরু আর কাজ আটকে দেয়। ওরা কি দিবে? আপনি যেমন জানবেন রাশিয়ান কোম্পানি যদি এখানে ফ্যাক্টরি করতে আসে, আমেরিকান লবি তার পিছনে লেগে সেটাকে আটকে দেয়। আপনারা টিভি দেখেছেন, এক বলা জলের নামে গিয়ে প্রতিবাদ করছে, কি তোর পড়েছে টাকা দিচ্ছে আমেরিকা। আর আমেরিকান লবি যদি কোনো কোম্পানি এদের ফ্যাক্টরি করতে আসে, হয়তো 2000, 5000, 10,000 টাকা ইনভেস্ট করবে, তো রাশিয়া চীনের লবি এখানে আন্দোলন করে কাজই করতে দেবে না। দেশটা কার আমরা বুঝতে পারতাম না, রাশিয়া, চীন, আমেরিকার লোক এখানে এসে উৎপাদ করবে, তাদের টাকা এখানে আন্দোলন করবে। তো নামই হয়ে গেছে আন্দোলনজীবী। এই কৃষক আন্দোলন কে কি নাম ছিল একটা, দিল্লিতে বসলে 1 বছর ধরে সংখ্যালঘুদের নিয়ে সাইবার নাকি সাইবার খাও খাও ভর্তি করো, মুড়ি আসছে, বোতল আসছে, রাত্রেবেলা বাইকে আসছে, ড্যান্স হচ্ছে, খাচ্ছে, 500 টাকা পাচ্ছে, খাওয়া দাওয়া করছে। কিষাণ আন্দোলন 1 বছর ধরে চলবে, আবার শুরু করার চেষ্টা হয়েছিল, জমাতে পারে না, তাদের টাকা দেওয়ার কোনো ভাব নেই। আপনার দেশ একত্রিত না হোক, শক্তিশালী না হোক, সরকার না আসুক, ডেভেলপমেন্ট না আসুক, আমাদেরই করুন আপনার বছরের বছর, 1-1.5 বছর করেছি আমরা পরাধীনতা, আবার করুন, তার জন্য
জন্য কি একজ্যাক্ট সরস আছে, 10,000 কোটি টাকা পাঠায়, হিন্দুকে খ্রিস্টান করতে হবে, সমস্ত সরকারি ডিপার্টমেন্টের বদনাম করতে হবে, মোদীকে বদনাম করতে হবে, বিদেশে ভারতের ইমেজ খারাপ করতে হবে, আর দেওয়ার জন্য প্রস্তুত আছে। আর সেই টাকা তো তার বাপের টাকা না, এখানে যে মাল্টিনেশনাল কোম্পানিগুলো কাজ করে আমাদের লুটপাট করছে, তেল সাবান শ্যাম্পু থেকে আরম্ভ করে চা কিনছি আমরা, আমাদের ট্যাক্স দিয়ে আমাদের দেশের সর্বনাশ করছে। আর আমাদের দেশে কিছু লোক আছে তারা জন্মগতভাবে খালি চেহারাটা ভারতীয়, বাকি সব বিদেশি, তাদের চোখে দেশের সব খারাপ, সরকার সব তারা তাবেদারি করছে। এখন তাদের আওয়াজটা খুব ধীরে হয়ে গেছে, শোনা যায় না, কিন্তু বেঁচে আছে দেখার জন্য আন্দোলন করে। এই যে দেশের সমস্ত নীতিকে ঘেঁটে দেওয়া, রাষ্ট্রবাদী সরকারকে বদনাম করে হারাবার চেষ্টা করা, তার জন্য বিদেশের ফান্ডিং নেওয়া, এখানে বাঁধ কেন 2 ফুট বেশি হয়ে গেল তার জন্য আন্দোলন হয়ে গেল, যে বাঁধের জন্য প্রায় 1000 একর জমি শেষ দেখতে হবে, তার মানে কোথায় হয়নি করুন আপনি গত 20-30 বছর দেখুন, কিছু লোক ছিল আর তারা আবার কি এসে সেমিনারে ভাষণ দেবে, তারা রেওয়ার্ড পাবে, তারা বড় বড় পুরস্কার পাবে বিদেশে, তারা এখানে বই লিখবে এই দেশের সংস্কৃতি, ধর্ম, পরম্পরা, রীতি রেওয়াজের বিরুদ্ধে, তাকে একটা দেশের একটা সংস্থা তাকে পুরস্কার দেবে, সে এখানে প্রবন্ধ লিখবে সরকারের সমস্ত নীতির বিরুদ্ধে, সেটা পেপারে ছাপার জন্য তারাও বিদেশের পয়সা পাচ্ছে, আর তারা সারা দুনিয়ায় ঘুরে ঘুরে ভারতকে খাচ্ছে, এরকম বহু লোক আছে। আর তারাই ভারতবর্ষের ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ থেকে আরম্ভ করে সব পুরস্কার পায়। যারা আপনার আমার মতো সাধারণ মানুষ, যে 40 বছর শিক্ষকতা করুন, জেনারেশন তৈরি করুন, যে ইঞ্জিনিয়ার, যে ব্রিজ বানিয়ে সব করেছে, সে পুরস্কার পাওয়ার তার নাম আসবে। কিন্তু আজ এমন লোক পুরস্কার পাচ্ছে যার নাম কেউ জানে না। দেখুন পদ্মভূষণ, পদ্মবিভূষণ আমাদের বাংলার লোক পেয়ে আমার চিন্তা না, সে নীরবে নিবৃত্তে সমাজের কাজ করেছে। এমন লোক পদ্মভূষণ পাচ্ছে, রাষ্ট্রপতি ভবনে হাঁটতে যাচ্ছে, পায়ে চপ্পল নেই, 72 বছরের মহিলা গায়ে ব্লাউজ পরেনি, জীবনে ব্লাউজ পরেনি, কর্ণাটকের থেকে জঙ্গল থেকে নিয়ে আসা হয়েছে 72 বছরের মা, তিনি যখন ওখান থেকে আসবেন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে যেতে হবে, তা আমাদের এমএলএ ছিল, সে ব্লাউজ নিয়ে আম্মা এই জামাটা পরে যেতে হবে দিল্লিতে, বলে আমি তো কোনদিন পরিনি, সে প্রথম ব্লাউজ পরলো, বিয়ে তো পরেনি, চপ্পল দিয়েছে, পা তো ভেঙে গেছে, হেঁটে হেঁটে জঙ্গল, চপ্পল পায়ে রাখছে না, বলে এটা পরে যেতে হবে রাষ্ট্রপতি ভবনে। কি করেছেন তিনি? তাকে কেন পদ্মভূষণ দেওয়া হচ্ছে? তিনি 6 লক্ষ গাছ লাগিয়েছেন সারা জীবন। একজন মহিলা পুরস্কার পাচ্ছেন, তিনি সবজি বিক্রি করে হসপিটাল তৈরি করেছেন। একজন মহিলা ছাগল চাষ করে গ্রামে শৌচালয় তৈরি করেছে। সমাজের পরিবর্তন ওইখান থেকে হয়, যারা পরিবর্তনের কাণ্ডারি তাদের সম্মান পাওয়া উচিত। তাতে কি হতো, একটা বিশেষ পরিবারের লোক ভারতরত্ন পাবে, তার বাড়ির ড্রাইভার, চাকর বাকর তারা পদ্মভূষণ পাবে, পদ্মবিভূষণ পাবে, আর সবচেয়ে ভালো চর্চা এই করতে পারে যে হেডমাস্টার সে রাষ্ট্রপতি পুরস্কার পাবে, আর নাহলে বিদ্যার্থী কি বিদ্যাভূষণ পাবে। সে হেডমাস্টারটাকে সবাই ঘৃণা করে, পাড়ার লোক, স্কুলের লোক, তার স্টাফকে পছন্দ করে, তার কলিগরা, কিন্তু সে দিদির খরচ করেছে উঁচা, সে পুরস্কার পাবে। এতে সামাজিক উৎসাহ আসলে কাজ করার প্রেরণা পাবে না, পুরো কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। কেউ ভেবেছিল জাসপুরের উড়িষ্যা জঙ্গলের মধ্যে একটি গ্রাম, সাঁওতাল গ্রাম, সেই গ্রামের প্রথম যে গ্রাজুয়েট হয়েছে মহিলা, সে দেশের রাষ্ট্রপতি। 30 কিলোমিটার দূরে স্কুলে পড়তেন, আজ আমাদের মাননীয় রাষ্ট্রপতি। আমি তার গ্রামে গেছি, আর 100 জন কর্মীকে নিয়ে দেখাতে নিয়ে গেছে, প্রেরণার গ্রাম। আর তাদের যেটুকু ছিল, সরকারি চাকরি করেছে, এমএলএ হয়েছে, রাজ্যপাল হয়েছে, পঞ্চায়েত হয়েছে, তার স্বামী চাকরি করতে, জমি জায়গা ছিল, সব সমাজকে দিয়েছেন, ওখানে স্কুল হচ্ছে, সে আদিবাসী ছেড়ে হচ্ছে। তো পরিবর্তন ওখান থেকে হয়। তাই নরেন্দ্র মোদী যখন বিদেশিরা আসেন, প্রধানমন্ত্রীরা, জাপানের প্রধানমন্ত্রী, তাকে তো আমরা টেকনোলজি শেখাবো না, সে আমাদের বুলেট ট্রেন দিচ্ছে, তাকে গ্রাম দেখাবো, তার নিজের গ্রামে নিয়ে গেছেন, বসন্ত গাছের দোলনায় দোলাচ্ছেন আর ফুচকা খাওয়াচ্ছেন। খাইছেন কিনা? তো ভারত মানে গ্রাম। স্বাধীনতার পরে গান্ধীজি বলেছিলেন চলো ফিরে চলো গ্রামে, কেউ যেতে চায়নি, চায় না, কারণ গ্রাম থাকার যোগ্য নাই আজকে, সেখানে খালি রাজনীতি হয়,
চাষ নেই, বাস নেই, সমাজ নেই, সংস্কৃতি নেই, ভালোবাসা নেই। আর পশ্চিমবঙ্গ তো নাই। পুজো হলে দুটো পুজো, সিপিএম একটা, টিএমসি একটা। আমাকে একজন বললো, জানেন দাদা আমাদের গ্রামে এত রাজনীতি, কিছু করা যায় না, কি হয়েছে? বলবেন না, একটা দুর্গা পুজো দুটো হয়ে গেল, সিপিএম একটা, টিএমসি, তারপরে কালী পুজো দুটো হয়ে গেল, আর ঝগড়া সব দুটো হয়ে গেল। তারপরে বলে যদি সিপিএম পাড়ায় একটা বিয়ে হয় তো কংগ্রেস পাড়ায় একটা বিয়ে দিতাম। বলে এই নাই, যদি সিপিএম পাড়ায় কেউ মারা যায় এখানে একজন মেরে একটা সাথে এই করেছি আমরা। তার করতে করতে মনটা ছোট করেছি, রাজ্যের দেশকে ছোট করেছি, করেছি, রাজ্য ছোট করেছি, পরিবার ছোট করছি, জীবনটা ছোট হয়ে গেছে। তো বড় ভাবটা আমাদের প্রধানমন্ত্রী কি ভাবছেন, স্ট্যাচু বানাও দুনিয়া দেখবে সবচেয়ে বড়। সরকারের স্ট্যাচু বানিয়েছেন গুজরাটে, সবচেয়ে বড় বিজনেস সেন্টার হচ্ছে টুরিস্ট সেন্টার, আর সবচেয়ে বড় স্ট্যাচু। ফ্লাইওভার বানিয়েছেন 18 কিলোমিটার মুম্বাইতে, সমুদ্রের ভেতর দিয়ে। আপনারা যারা মুম্বাই গেছেন জানেন কিরকম মুম্বাইতে জাম পায়, আমরাও কোথাও গেছিলাম। তো 1.5 ঘন্টা রাস্তা, 20 মিনিটে আপনি পৌঁছে যাবেন সমুদ্রের ভিতর দিয়ে। পার্লামেন্ট ভবন বানিয়েছেন বিশ্বের সবচেয়ে বড়, আর আমি হারিয়ে যাই তার মধ্যে, কোথায় যাচ্ছি বুঝতে পারি না। রাজ্যসভা, লোকসভা আলাদা এবং ভব্য সুন্দর। আর সেখানে প্রথম বিল পাস হয়েছে নারী শক্তি বন্ধন বিল, 33% পার্লামেন্টে আছে। আর সেই 3 দিন চর্চাতে ওখানে বড় গ্যালারি আছে, আপনি গিয়ে দেখতে পারেন। সুযোগ হলে নিশ্চয়ই যাবেন, দেখা উচিত। কি ভারতীয় সংস্কৃতির সমস্ত ছাপ হয়। দর্শক হিসাবে 3 দিন মহিলারাই ছিলেন, আগে উঠতে হয়। হাজার হাজার মহিলা এসেছেন, দেখে গেলেন পার্লামেন্ট। সব আমরা উদাহরণ তৈরি করতাম। ভারতে আজকে সবচেয়ে বড় হল ভারত মণ্ডপম, আপনারা জানেন যেখানে মেলা, প্রগতি ময়দান, 7খানা হল হয়েছে। G20 সমাপন ওখানেই হলো। সারা দেশের সমস্ত সামগ্রীর ওখানে, হাতের কাজের জিনিসের ওখানে স্টল লাগানো হয়েছে। আর ইউপিআই কাকে বলে, পেমেন্ট কি করে করতে হয়, সেটা দুনিয়াকে শিখিয়েছে। যতজন এসেছিলেন প্রতিনিধি 100, মিটিং হচ্ছে এই বাইরের স্টল, ওরা কেনাকাটা করুন, ওরা তো কিনবে না, তাদের সবাই একটা ছোট ফোন দেওয়া হয়, বুঝলেন তো, স্মার্টফোন, তাতে $100 করে দেওয়া হয়। আপনি যা কিনুন এখান থেকে বিক্রি করবেন। ওরা দেখুন এত সহজে পেমেন্ট হয়ে যাচ্ছে। 6টা দেশ ওখানে এগ্রিমেন্ট করে গেল, ভারতীয় ইউপিআই টেকনোলজি নিয়ে চলে যাচ্ছে, মোদীজি ব্যবসা করে দিয়েছে। বিক্রি, বাটা, ব্যবসা সব। এবং আপনারা শুনেছেন যারা মহিলা এসেছিলেন প্রতিনিধি, সবাইকে ভারতীয় শাড়ি দেওয়া হয়, ওনাকে শাড়িও করছে। আমাদের দেশের লোকেরা একটু 2 দিন ইংরেজি শিখলে বিদেশ গেলে সুটকোট করে চলে আসে, সুযোগ পেলে ফর্সা বিয়ে করে ওখান থেকে বউ নিয়ে চলে আসে। আর ওরা এসে শাড়ি করছে আছে, লেখা সামনে সব দেশের নাম। ওখানে প্রথম লেখা হলো ভারত, ইন্ডিয়া লেখা হয়নি। তাতে অনেকের প্রাণ বেরিয়ে যাচ্ছিল, যারা বাপ করে গেছে ভারত শুনতে। ইন্ডিয়া ইন্ডিয়া শুনে শুনে কি হয়ে গেছে যেন, মনে হচ্ছে ইংরেজ হয়েই গেছে, মনে জাপ চলে গেল এবারে। কি মানসিকতা তৈরি করেছি আমরা, এর সার্বিক পরিবর্তন দেয়, সমস্ত ক্ষেত্রে পরিবর্তন। বিকশিত ভারত মানে খালি ইকোনমি মুভ করে গেল। আজ দুনিয়ার মধ্যে সবচেয়ে গতিশীল অর্থনীতি ভারতের, 7-এর উপরে যাচ্ছি, 8-এ যাচ্ছি। সবচেয়ে উন্নত দেশ, শক্তিশালী সম্পন্ন দেশ আমাদের চেয়ে আরো 4 জন এগিয়ে আছে। তাদের ডাউন হচ্ছে চীন, জাপান, আমেরিকা, জার্মানি, সব পেছন ছাড়াই হচ্ছে। ওখানে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, এখানে অনেকে খুব কষ্ট, জিনিসের দাম বাড়ছে। তাহলে বেশি পয়সা লাগবে, পাকিস্তানের বাঘা বর্ডারের পাশে ঘুরে আসে, 300 টাকা পেট্রোল আর 160 টাকা আটা, বাকি তো ছেড়ে দিলাম। কেমন সুখে আছে মোদীজি, সুখে রাখছে, বাড়িতে চাল ডাল পৌঁছে দিচ্ছে ফ্রিতে, তাদের ভূতে গেল হচ্ছে। যারা সুখে থাকতেই চায় না, মাঝখানে হওয়া উঠেছিল কি অসুরক্ষিত মনে হচ্ছে, অনেক বলছে ইনসিকিউর একটা কমিউনিটি, যে সবচেয়ে বেশি সিকিউরিটি নিয়ে আছে সে ইনসিকিউর করছে। এটা একটা অসুখ, সিকিউরিটির মধ্যে থেকে নিজেকে ইনসিকিউর ফিল করা, কষ্ট করে ভেবে এগুলো বার করতে হবে, সব ঠান্ডা হয়ে গেছে। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা সুযোগ নিয়ে দেশের বিরোধিতা করার যে চক্রান্ত, তার জবাব দেওয়া দরকার আছে। গণতন্ত্র যে উৎসব, গণতান্ত্রিক অধিকার আপনাদের সবচেয়ে বড় অস্ত্র। রাষ্ট্রকে আপনি কিভাবে চান, নেতা কেমন চান,
তার নির্ণয় নেওয়ার অধিকার এখনই পাওয়ার সুযোগ পাবে। সেটা এই যে গণতন্ত্রের উৎসব তাকে পূর্ণ কাজে লাগানো উচিত। যারা শিক্ষিত সমাজ, প্রবুদ্ধ সমাজ, তারা চর্চা করবেন, আলোচনা করবেন, ডিবেট করবেন, পার্লামেন্ট কি বলে সেমিনার করবেন, চ্যানেলে গিয়ে বড় কথা বলবেন, কিন্তু ভোট দেবেন না। ভোট কে দেবে? যে গণতন্ত্রের মানেই বোঝে না, এক বোতল মদের জন্য সেই ভোট দিয়ে দেবে। তো যে গণতন্ত্র খোঁজা সেই তো ভোট না দেবে, গণতন্ত্র বেকার। যে ঠিক নির্ণয় নিতে পারে সে যাচ্ছেই না। তাই শহরে 50-60% ভোট পড়ে, পশ্চিমবাংলায় অন্য রাজ্যে তো 40-50%। গ্রামে যেখানে কম শিক্ষিত, গরিব, পিছিয়ে থাকা লোক আছে, হিন্দু এলাকা 80-85%, আর মুসলিম এলাকায় 95% পড়ে। কে দেয় কেন দেয় কিছু জানা যায় না। তো এখানে সংখ্যালঘু সমাজ 30% থাকলেও টোটাল ভোটিং হয়ে গেলে তারা 40% বেশি ভোট তাদের নিয়ে যায়। আপনার 70%, তার মধ্যে 70-80% ভোট দেবে। তো এবারে যে ভাগ হবে, সেজন্য ওই যে তেল মারা এত ব্লক ভোটের গল্প, গণতন্ত্রের কি মানে হয় ওটাই নির্ণয় করবে। কিছু দরকার নেই, একটা কমিউনিটিকে কিনে দাও, ভোট দিতে যাও, তাদেরকে ওরকম রাখো, প্রত্যেকবার ভোটের কিছু দিয়ে দাও, আবার ভোট দিয়ে নাও। তারা এই গণতন্ত্রের কি মানে, তারা উন্নয়ন কি করে? আমাদের পাশের দেশ উন্নতি করতে আমরা দেখতে থাকি, এর পরিবর্তন করার চেষ্টা শুরু হয়ে গেছে। তো সেই জন্য টেকনোলজি বলুন, শিক্ষা বলুন, বা অন্যান্য স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন, আমরা কেন ভাবিনি? আপনারা দিল্লি যাবেন, ট্রেনে গেলে রাজনীতি যাবেন, ঠিক আছে, সবচেয়ে ভালো ট্রেন স্পিড কত? 120, 50 বছর ধরে 120। আমরা এগোবো না দুনিয়াতে, ওখানেই থাকবো। তারা মাথায় আসলে 150 কেন না? মোদীজি বললেন ভাই এই দেশের ইঞ্জিনিয়াররা গিয়ে দুনিয়াতে রকেট বানাচ্ছে, এরোপ্লেন বানাচ্ছে, ট্যাঙ্ক বানাচ্ছে, বিমান বানাচ্ছে, সব আর সুপার স্টিল বানাচ্ছে। আমার দেশে আমরা কমসে কম 200 কিলোমিটার আছে, তাই বন্দে ভারত তৈরি হচ্ছে 200 কিলোমিটার স্পিডে যাবে বলে। তার সঙ্গে লাইন পরিবর্তন হচ্ছে। আপনি 130-40 ছড়েছিলাম, 50-60 হয়ে যাবে, 200 হয়ে যাবে। আমরা তো ভারত হচ্ছে, ভারত হচ্ছে। আর একটা দুটো নয়, ডজন ট্রেন শুরু হয়ে গেছে সব দিকে, সারা দেশের লোক সুবিধা পাচ্ছে। আর আমরা এখনো বুলেট ট্রেনের টেকনোলজি তৈরি করতে পারিনি, তাই জাপান থেকে নিয়ে এসেছি। কারণ কি? কুলিং হতে হবে। প্রথম যখন ফ্রিজ এলো, স্প্লিট টিভি এলো, তোমার বাড়িতে ফ্রিজ আছে, তখন প্রশ্ন করতো কি করতো কিনা। রেডিও যুগে যখন টিভি এলো, আমার বাড়িতে টিভি আছে, স্ট্যাটাসের না। তো আমাদের একটা স্ট্যাটাস চাই, তো বড় বড় দেশ বুলেট ট্রেন চালাচ্ছে, তো আমরা একটা বুলেট ট্রেন নিয়ে এসেছি, আহমেদাবাদ, মুম্বাই শুরু হয়ে যাবে। সবচেয়ে আজ দুনিয়াকে এগিয়ে যাওয়ার যা যা লাগে সফটওয়্যার, আমাদের দেশের ইঞ্জিনিয়াররা অনেক সফটওয়্যার করে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি করে। কিন্তু সেমিকন্ডাক্টর চিপস, আজ আপনি গাড়ি করছেন, মোবাইল অ্যাপ থেকে আরম্ভ করে যা যা ইলেকট্রনিক সব জায়গায় এটা লাগে, কিন্তু আমরা মানতে পারি না। আমাদের দেশে যে মোবাইল তৈরি হচ্ছে, আগের বছর পর্যন্ত 90% মোবাইল বিদেশ থেকে আনতো, ওদের কাছ থেকে, চীন, তাইওয়ান, আমেরিকা। এখন 80% মোবাইল দেশে তৈরি হচ্ছে, 2 বছর মধ্যে 80,000 কোটি টাকার মোবাইল আমরা এবারে সব রপ্তানি করেছি। তার মধ্যে 60,000 কোটি হচ্ছে খালি অ্যাপেলের কোম্পানি এখানে মোবাইল তৈরি করছে। আপনার আমার হাতে যা মোবাইল সব হাতে তৈরি, কোম্পানি যাই তৈরি হচ্ছে, কিন্তু সিমটা ওদের নাই। তো সেই আমরা গান শুনেছি ছোটবেলায়, राजेश खन्ना मेरा जो भी है जापानी पत्रों हिंदुस्तानी के सर में लाल को रूसी फिर भी दिल हिंदुस्तानी नहीं, दिल चाइनीज है। सब अपना मोबाइल আছে ভারতীয় হয়ে গেছে, কিন্তু তার দিল চিপ চাপ দুবাই। যদি কার করে দেবো না, তার এই সমস্ত ব্যাকগ্রাউন্ড বন্ধ হয়ে যাবে। আজ এটা ছাড়া কোনো যন্ত্র, আধুনিক যন্ত্র চলবে না। তো প্রধানমন্ত্রী বলে আমরা ভ্যাকসিন তৈরি করলাম, এই করছি, ওই করছি, তাই করছি, এটা পারবো না, করো। আগের বছর 68-69 কোটি টাকা খালি সেমিকন্ডাক্টর রিসার্চের জন্য দেওয়া হবে। আর পরিণাম কি হচ্ছে? 2 বছরের মধ্যে আমাদের যে অশ্বিনী বৈষ্ণব আছেন, তিনি এই
আইটি মন্ত্রী আছেন, তিনি বলেছিলেন এই কথাই শুনলেন এটার মধ্যে জিজ্ঞেস করবে যে আপনার কোথায় সেমিকন্ডাক্টর, আমরা কথা দিলে কথা রাখি, সেপ্টেম্বরে ভারতের তৈরি সিম আপনার হাতে আমরা দিয়ে দেবো। আজ ভারত করেছে, আমাদের ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টরা করেছেন, সেই সায়েন্টিস্টরা যারা আপনার বাড়ির ছেলে এইখানকার বাংলা স্কুলে পড়ে তারাই ভ্যাকসিন তৈরি করেছে। এর কল্পনা করেছিলেন ভারত ভ্যাকসিন তৈরি করে দুনিয়ার 100টা দেশকে দেবে। ভারতের ভ্যাকসিনের দেশে 140 কোটি মানুষ সুরক্ষিত, আজকে মাস্ক পরতে হয় না। আমরা আগে ভ্যাকসিন নিয়েছি, ছোটবেলায় স্কুলের টিকা দিতাম, দিত কিনা, আর 7 দিন খুলে থাকতো, ম্যালেরিয়া বসন্ত টিকা। আমরা কিন্তু আবিষ্কার করতে পারিনি, 2-5 টিকা আবিষ্কার করেছেন, পড়েছি টিকা আনতে হতো বিদেশ থেকে, কত বছর, 20 বছর, 25 বছর, 30 বছর পরে আসতো। তারা ব্যবহার করে সব ঠিক হয়ে গেল, আমাদের অর্ধেক লোক মরে গেল, তারপরে টিকা দিল, পয়সা দিলেও দিত না। আর আজ ভারতের টিকার জন্য হাত পেতে আছে, মানে টিকা আমরা ঠিক সময় যাতে না করতে পারি, আমি কমপ্লিট করতে না পারি, লোককে দিতে না পারি, তত উন্নত দেশ গলায় হাত দিয়ে হচ্ছে বন্দুক, কিন্তু সব আটকাবার চেষ্টা করছে। আমরা জানতাম ভারতকে সাহায্য ছাড়বে না, যে একটা সিনেমা হয়েছে ভ্যাকসিন বার বলে, দেখুন ভারতীয় সাধারণ কর্মী সায়েন্টিস্টরা কি পরিশ্রম করেছেন, যে বই একটা লিখেছিলেন তারপরে সেটা সিনেমা হয়েছে, আমি দেখলাম খুব সুন্দর, নেটে দেখে নিই, নেটফ্লিক্সে দেখে নিই। তো সেখানে প্রত্যেকটি মানুষ কি কন্ট্রিবিউট করেছে, 550 ডাক্তার মারা গেছেন কোভিডে, কত কর্মচারী, পুলিশ, স্বাস্থ্যকর্মী মারা গেছে, তাদেরকে সম্মানিত করার জন্য উপর থেকে প্রধানমন্ত্রী পুষ্পবৃষ্টি করেছেন, নিজে প্রেরণা দিয়েছেন, সম্মান দিয়েছেন। তো সেই ভ্যাকসিন প্রধানমন্ত্রী ফেব্রুয়ারি মাসে চায়নাতে শুরু হয়েছে, আমরা শুনেছি তখন যে একটা ভাইরাস এসছে, ধরলে মরছে, তার কোনো ওষুধ নেই, ভাইরাসের ওষুধ নেই। উনি ফেব্রুয়ারি মাসে শুনেই একটা এক্সপার্ট টিম করবেন যে এটা ভাইরাস, মানে তো ওর জন্য ভ্যাকসিন চাই, কোনো ওষুধ নেই, আপনারা রিসার্চ করুন, স্টাডি করুন কি ব্যাপার। তারপর মার্চে ভালো করে কমিটি হলো, উনি বলছেন 6 মাসে চাই, 6 মাসের মধ্যে ভ্যাকসিন রেডি হয়ে গেল। কারা করেছে? এই সায়েন্টিস্টরা, যাদের 70 বছর 75 বছর কেউ বলেনি তুমি ভ্যাকসিন তৈরি করো, দরকার আছে কিনে নেবো না, কাটমানি চাই কিনা, হেলিকপ্টার, প্লেন, জিপ কি কিনে নি, কোথায় কাটমানি খাইনি সরকার, তৈরি করার দরকার নেই, তাহলে তো বাইরে থেকে আনা যাবে না, কেনাকাটা করতে হবে। সেই সায়েন্টিস্টরা বিদেশে গিয়ে বানাবো, আমরা কিন্তু দেশে বানানোর সুযোগ দেবে না। 6 মাসের মধ্যে বানানো হলো, টেস্ট করা হলো, এবং সবচেয়ে প্রথম তাদের দেওয়া হয়েছে, যারা হেলথ ওয়ার্কার, পুলিশ, ট্রান্সপোর্ট ওয়ার্কার, তাদের দেওয়া হয়েছে। দেশের বিশ্বের বিভিন্ন ছোট ছোট দেশ প্রচন্ড ইফেক্টেড ছিল, লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছিল, তাদের দেওয়া হয়েছে। শেষে আমাদের মতো সাধারণ লোককে প্রধানমন্ত্রীও পরে নিয়েছেন 2 মাস পরে, যে আগে বাকিদের দাও। আর এই জন্য সারা দুনিয়া থেকে মেসেজ গেছে, দেশের সাধারণ মানুষ যারা হাতে প্রাণ নিয়ে কাজ করছিলেন, মারা যাচ্ছিলেন, তারাও দেখেছি দেশ আমাকে সম্মান দিয়েছে। এরকম ঘটেছে, বেঙ্গালুরু থেকে এসছে ভ্যাকসিন, কলকাতা এয়ারপোর্টে নেতাদের এত ভয়, ওইখান থেকে প্যাকেট হাফিস করে দিয়েছে একটা। আমাকে একজন ডাক্তার বললেন, তিনি নিয়ে এসেছিলেন, পরিচিত আমার মায়েরা, বলে দাদা আপনার থেকে টানাটানি শুরু হয়ে গেল, পেটি টানাটানি ভ্যাকসিনের, কি করে দিতে হয় না জানে না, টাকা পয়সা কমিয়েছে, মরে গেলে খাবে কি, তাই ভ্যাকসিনটা চুরি করে চলে যাচ্ছে, এই ঘটনা ঘটেছে। কিন্তু সেই ভ্যাকসিন আমরা বিশ্বকে দিয়েছি, তার ফলে আজ বিশ্বের যে ভারতের যে সম্মান সারা বিশ্বে এমনি এমনি হয়নি, না চাইতে আমাদের সহযোগিতা করছে লোকেরা, ইউএনও বলুন বা ওয়ার্ল্ড ব্যাংক বলুন বা আরো সিকিউরিটি কাউন্সিল বলুন, সব জায়গায়। কেন? যখন হাহাকার, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, অর্ধেক লোক মরে যাবে, ভারত এসছে। আজ ব্রাজিলের প্রেসিডেন্ট আমাদের প্রাইম মিনিস্টারকে বলছেন, আপনি তো আমাদের কাছে হনুমানজি, ওটা কি করে জানলো হনুমানজিকে? ওরাও জানে ভারতের সংস্কৃতি। কেন না, যখন লক্ষণকে শক্তিশালী লেগেছিল, হনুমানজি গেছিলেন হিমালয়ে, বিশাল করণীয় সঞ্জীবনী মুঠি নিয়ে এসেছিলেন, বেঁচেছিলেন, তিনি যুদ্ধ জিতেছিলেন। উনি বলেছেন যদি ভারত আমাদের ভ্যাকসিন না দিত, ব্রাজিলে অর্ধেক লোক মরে যেত। তাই আপনি আপনাদের পরম্পরাদের যে পরম্পরাকে নিয়েছেন, আপনি নিজে ভ্যাকসিন নেননি, মোদীজি আগে আমাদের দেশের লোককে দিয়েছেন। আরেকটা দেশ বলছে, আপনাদের পূর্বপুরুষরা বলেছে বসুধৈব কুটুম্বকম, সর্বেপি সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ।
যে সবাই সুখী থাক, সুস্থ থাক, কেউ কষ্ট না পায়। খারাপ দৃশ্য না নাকি? খারাপ কথা না বলতে তো আপনি নেই। মার্কস সাহেব তো অনেক ভালো কথা লিখেছিলেন, আজকে মনে রেখেছি। যারা একটা নিয়ে ঘুরে বেড়াতো ডাস ক্যাপিটাল, তারা কোথায়? সে ক্যাপিটাল কোথায়? ক্যাপিটালিস্ট হয়ে গেল। তো আমরা কিন্তু যখন সংকট এসেছে আমাদের কথা ব্যবহারকে এক করে দেখিয়েছি। বসুধৈব কুটুম্বকম মানে সবাই আমার আত্মীয় মুখে বললে হবে না, আত্মীয় সঙ্গে দাঁড়াতে হবে। যখন সবচেয়ে বড় সংকট এসেছে ভারত সবচেয়ে বড় কন্ট্রিবিউশন দিয়েছে, ভ্যাকসিন দিয়েছে, মানুষ বাঁচিয়েছে। অনেক দেশে দুর্ভিক্ষ, চাল ডাল পেট্রোল দিচ্ছি আমরা। টেকনোলজি বাকি মোবাইল ইত্যাদি সেবা, দুনিয়ার যেখানে ভূমিকম্প হবে, সুনামি হবে, যা সংকট হবে, জলোচ্ছ্বাস হবে, ভারতের ডাক্তার আগে পৌঁছবে। ইন্ডিয়ার টিম পৌঁছবে, ভারতের ওষুধ পৌঁছবে। কোভিডের সময় ওষুধ সাপ্লাই বন্ধ হয়ে গেছিল। আমেরিকার 40% ওষুধ ভারত থেকে যায়, আমাদের ফার্মা কোম্পানিগুলো দেয়। তাই মোদিজি বলেছেন ফার্মাসিউটিক্যালস, ফার্মা কোম্পানি ভারতবর্ষের দুনিয়া 1 নম্বর হবে, আর 2 বছরের মধ্যে হবেই। সব জিনিস 1 নম্বর হবে। এই যে এগোচ্ছে, তাদের দেশের মানুষের যোগদান চাই। একজন প্রধানমন্ত্রী, একটা সরকার বা কিছু আমরা তারা করতে পারে না। 140 কোটি লোকের দেশ, তার উন্নয়নের জন্য 140 কোটি লোককে লাগাতে হবে। তার কন্ট্রিবিউশন আছে, যার যোগ্যতা আছে, সুযোগ আছে, মেধা আছে, বেশি ইনকাম করছে, তো তার দেশকে ট্যাক্স দেওয়া উচিত। দেশের আইনও তাই। কজন ট্যাক্স দিত? 3 কোটি কত লোক, 130 কোটির মধ্যে ট্যাক্স দিত। ভাবুন আপনি, ভোগ করছে সবাই, উৎপাদন করছে সবাই, ট্যাক্স দিচ্ছেন করে কি করে? আপনি কোনো রাস্তা কেন হলো না? জল কেউ নেই, বিদ্যুৎ কেউ নেই, কিন্তু 4 পয়সা ট্রেন ভাড়া ট্রেন বন্ধ করবো, চলবে না। এই যে মানসিকতা, গরিব থাকবো, কিছু না খেয়ে থাকবো, অসুস্থ থাকবো, কিন্তু পরিশ্রম করে বড় ভাববো না আমরা। আর সবচেয়ে বড় চিন্তা পশ্চিমবঙ্গে গরিব থাকাটা আমরা গর্ব মনে করি। আমরা গরিব, আমরা ভিখারি, আমরা 500 টাকা নিয়ে ভোট দিই, এটা যেন আমরা গর্বিত। আর আমাদের মুখ্যমন্ত্রী এখানে 500 টাকা দিয়ে ভোট কেন? আমাদের মহিলাদের সম্মান হচ্ছে 500 টাকা। ওয়ারেন্টি বলতে 5000 টাকা তোমার লক্ষ্মী ভান্ডার। ওখানকার জীবনের দাম 5000, পশ্চিমবঙ্গের 500। এটা উনিও জানেন। আর উনি চান আমরা 500 টাকা থাকি, দাম না বাড়ে, ইনকাম না বাড়ে। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, অধিক উৎপাদন করুন, অধিক পরিশ্রম করুন, অধিক ট্যাক্স দিন, তখন আপনি আশা করবেন আপনার গ্রামের স্কুল ভালো হবে, বিল্ডিং ভালো হবে, আলো থাকবে, জল থাকবে, বাউন্ডারি থাকবে, আপনার পাড়ার হসপিটালে ডাক্তার থাকবে, ওষুধ থাকবে, নার্স থাকবে, ইমার্জেন্সি থাকবে। আপনার এলাকায় যে থানা আছে সেখানে পুলিশ থাকবে, দারোগা থাকবে, ফোন করলে চলে আসবে, গাড়ি থাকবে। পুলিশ আছে তো গাড়ি নেই, গাড়ি আছে তো গাড়ি নেই, বসার জায়গা নেই, বৃষ্টির দিনে জল পড়ে বেড়াকে জল ঢুকে যাচ্ছে, বহু জায়গায় সে কি পরিষেবা দেবে? তো প্রত্যেকটি জিনিসকে ভেঙে নষ্ট করে দেওয়া আমার দুর্ভাগ্য। আমি বর্তমানে রোজ আপনারা শুনেছেন কোনো না কোনো ওয়ার্ডে হাঁটতে যাই, আমি আধা কিলোমিটার কোনো রাস্তা দেখলাম না, মাঝখানে রাস্তা বাদ দিয়ে এটি রোড, যে আধা কিলোমিটার একটা রাস্তা ঠিক আছে, আছে কি? আপনারা তো যদি হেঁটে যান আপনি, আসলে দাদা কেমন আছে, চোখকে পড়ে যাবেন নিচে, কি পড়ে যাবেন কিনা? হাঁটতে বড় সমস্যা। আপনি যদি হাঁটেন এত দূর হবে, চোখে মুখে ঢেকে যাবেন। এটা ডিস্ট্রিক্ট টাউন, বর্তমানে কোনো ঐতিহাসিক টাউন, ঐতিহ্যশালী টাউন, তার কি এটা হওয়া উচিত? এখানে কেউ লোক ট্যাক্স দেয় না, টাকা কেন্দ্র দিচ্ছে, রাত যাচ্ছে কোথায়? নিজের লোক পুষতে গিয়ে ঝাড়ুও করে না। আচ্ছা, তোমরা জল দেবে না, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, জল দেবে মিশন, পাইপ করে লাগিয়ে দিচ্ছ, ভালো কথা, জল আসুক না আসুক সেরকম করে দেখা যাবে, সেটাকে রিপেয়ারিং করার রাস্তা নেই। গাড়িতে বসে থাকলেও মুশকিল, হাঁটলেও মুশকিল, বসে থাকলে লোক মরে বেরিয়ে যাবে। কোথায় যাচ্ছি আমরা? কেন এই দুরবস্থা? কারা চালাচ্ছে এগুলো? তাদের মিশন কি আছে? আপনার নেতা যদি কৃষ্ণমন্ডল হয় আর শাহজাহান হয়, আপনি সেরকম পরিষেবা পাবেন, আপনি আশাও করতে পারবেন। আর এরকম মুখ্যমন্ত্রী তার চর্চা বেঁচে এরকমই হবে, তার নেতা তার কর্মচারী এরকমই হবে, সে কাটমানি খাওয়া ছাড়া কিছু করবে না। আজ সব জায়গায় নতুন বিল্ডিং হচ্ছে, সবাই চাই নিজের বাড়ি, আমরা কিনতে যাচ্ছি। আপনার যদি 300 টাকা স্কয়ার ফিট থাকতো, আপনাকে 400 টাকা দিতে হচ্ছে। কারণ কি? ওখানকার নেতাকে দিতে হবে 100 টাকা প্রতি স্কয়ার ফিট। কলকাতায় তো গল্প শুনলাম,
হঠাৎ বেড়ে গেল দাম, কি ব্যাপার? কন্ট্রাক্টর বলছে কি করবো, নেতাকে 200 টাকা দিতে হবে প্রতি স্কয়ার ফিটে। আমি বললো তাহলে আমার থাকবে কি, বলো তোর চিন্তা করার দরকার নেই, তুই 300 টাকা বাড়িয়ে দে না, তুই 100 টাকা বেশি পেলি, আমি 200 টাকা পেলাম, যে কিনবে তাকে দিতেই হবে। আর যদি এই হয় তারপরে সে কি সিমেন্ট দেবে বালি দেবে জানি না, আপনি যদি 40, 45, 50 বছর বয়সে ফ্ল্যাট কিনেন, আপনার মোটামুটি রিটায়ার হবে, তারপরে উপরে যাওয়ার আগে বাড়ি ভেঙে পড়ে যাবে, 20-30 বছরের মধ্যে তো শেষ হয়ে যাবে। তার যে সার্বিক ভাবে সমাজের পতন, এদের কোনো দুঃখ নেই। আমরা আলোচনা করি এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, পরিবর্তন কে করবে? আমি কোনো দাম নেবো না, কত পরিবর্তন সব হয়ে যাবে। পরিবর্তন হতে পারে, মোদীজি দেখিয়েছে পরিবর্তন করতে পারে, সেটা লোক চলে এসছে, আমরা সারা বিশ্ব মেনেছি, চোখের সামনে দেশ পাল্টে যাচ্ছে, বাংলার বাইরে চলে যাচ্ছে, কি সুন্দর রাস্তা বাইরে দেখিয়ে এলাম, স্টেশন চকচক করছে, দাম বেশি কিন্তু সার্ভিস এত সুন্দর। যে কোনো শহরে দেশে ঘুরুন, কলকাতা এলে, পশ্চিমবাংলা এসে গেলে সব পাল্টে যাবে, পরিবর্তন হওয়ার দরকার না। আর একটা লোক তো কাজ করছে, করে দেখি তাকে সাপোর্ট করা উচিত কিনা, এটা সমাজের সামনে নিয়ে যেতাম। আমি বলছি 500 টাকা নিয়ে কেউ যদি ঘুরলে তার দোষ নয়, তাকে ওই জায়গায় রেখে দেওয়া হয়েছে, তার কাছে 500 টাকার অনেক দাম আছে। অনেকে আবার নাকি 500 টাকা পেয়ে মাসে একবার বিউটি পার্লারে যায়, সেরকম লোক আছে। কিন্তু আজকে 500 টাকার জন্য লোকের লাইন দিয়েছে, হাজার হাজার লোক, পায়ে চাপা পড়ে মারা গেছে অনেক মহিলা, কেন 500 টাকার জন্য এরকম করছে? কারণ কি, মানুষের চাওয়া পাওয়াটা এখানে নামিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে এমন গরিব করে রাখা হয়েছে, সে 500 টাকার জন্য দৌড়বে, সে ভাবতে পারে না কিছু, নিয়ত নেই, তারপরে দেখা যাবে। নরেন্দ্র মোদীকে একটা চিঠি লিখে নি, একটা ফোন করেনি, সে 3 লাখ টাকার বাড়ি বানিয়ে দিচ্ছে, লাখপতি করে, শৌচালয় করে দিচ্ছে, গ্যাস দিচ্ছে। কোন কৃষক বলেনি মোদীজি আমার সার্ভিস কেনার পয়সা নেই, টাকা দিন। আজকে 11 কোটির বেশি কৃষক বাড়িতে বসে বছরে 6,000 টাকা কৃষক সম্মান নিধি পাচ্ছে। এবারে আলু চাষ মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান কিছু এলাকা আর আরামবাগ এলাকায় বৃষ্টিতে পচে গেল, ফার্স্ট টাইম গাছ হয়ে গেছিল, পচে গেল, সব ইনভেস্ট করে দিচ্ছে, সে চাষি কোথায় যাবে? তো তার ব্যাংকে 6,000 টাকা থাকে, সে আবার চাষটা শুরু করতে পারে। এই যে ধান কাটা হচ্ছে, বা বৃষ্টির ধান কাটা হয়ে গেল, পরের মাসে তাকে তোলা দিতে হবে। বর্তমানে তো চারিদিকে ধান কাটা শুরু হয়ে যায়, চারদিকে সবুজ হলুদ। তো সেই ধানটা বিক্রি না করলে চাষ করবে কি করছে? সেই ধান সরকার কিনছে, এখানকার জমা দিয়ে আসুন 3 মাস পরে আপনি চেক পাবেন, তো 3 মাসের মধ্যে চাষ শুরু হয়ে যাবে। জল দিতে হবে, লাঙল দিতে হবে, বীজ দিতে হবে, লোকের জলের দাম দিতে হবে, কি করে করবেন? মহাজনও দেবে না টাকা, তাহলে 1400 টাকা দিতে হবে, কুইন্টাল 800 টাকা। এবারে প্রথমবার 2000 টাকার বেশি কুইন্টাল খোলা মার্কেটে ধান বিক্রি হচ্ছে, চাষিরা পয়সা পেয়েছে। কেন্দ্র সরকার 2090 টাকা দিচ্ছে, আর মোদী যখন প্রাইম মিনিস্টার হলেন 1250 টাকা ছিল ধান। তো তাকে 3 কিস্তি 2000 করে টাকা দেওয়া হচ্ছে, সে চাইলে যখন ইচ্ছা চাষ করতে পারে, ওই ধান বিক্রি হোক না হোক, পরে ধান চাষ করতে পারে। এটা হচ্ছে দূরদর্শী। তো চাষি শ্রমিকদের বিমা, অতি সাধারণ স্তরে যারা হাতের কাজ করে, প্রজেক্ট এসছে বিশ্বকর্মা যোজনা। উদ্দেশ্য কি? আমরা যে সামাজিক ব্যবস্থায় আছি, দেখুন গ্রামে বলুন, শহরে বলুন, যা পেশা ছিল, জাতিগত পেশা ছিল, নাপিত, চুল কাটবে, ধোপা, কাপড় কাটবে, চাষা চাষ করবে, লোহা, সোনা, সেকরা, এরা কি কামাল, এরা জাতিগত ভাবে পুরুষের ভাবে ওই কাজ করতো, এফিসিয়েন্সি ওইটুকু ছিল। আজ আপনি ওর কাছ থেকে কোদাল কিনতে গেলে দাম বেশি, সুন্দর নয়, টাকা সেই কোদাল কম দামে বানিয়ে আপনার বাড়িতে দিয়ে যাচ্ছে, তো ব্যবসা উঠে যাচ্ছে। ছেলে পুলের আজকাল আমি দেখেছি গ্রামে একটা বোতলে নিয়ে যাচ্ছে, আর জমিতে লাঙল দিচ্ছে, নাপিত যাচ্ছে, গাছে কাকা কোথায় বলে এই যে চলে গেল, আইলে বসলো, জল ঢেলে দিয়ে লাইনটাকে দিয়ে চলে গেল। এইভাবে চলেছে আপনাদের গ্রামে বড় হচ্ছে। আজ সেদিন নাই, সেই বাড়ির ছেলেও সেরে হয়ে যাচ্ছে চুল কাটতে 100 টাকা। তাহলে নাপিতের ছেলেকে তো আপডেট হতে হবে, তো তাকে বলা হয় তোমাকে 1 লাখ টাকা লোন দেওয়া হচ্ছে, 15 দিনের 1 মাসের ট্রেনিং দেওয়া হবে, প্রতিদিন 500 টাকা করে টাকা। তোমাকে ব্যবসাও কি করতে শেখানো হবে, তোমাকে চুল কাটতে শেখানো হবে। যাবে আমি বলে সব জায়গায় দেখবেন চুল
একটা পোস্টার পড়ে আছে, ঢুকলে 500 টাকা দিন। তো সেই নাপিতের ছেলেকে ভালো ইনস্ট্রুমেন্ট দিয়ে ট্রেনিং দিয়ে একটু আইডিয়া দাও, ভালো মতো দিয়ে লাগাও, আয়না লাগাও, দোকানটা একটু সাজাও, তাহলে করতে আসবে। মহিলারাও সুযোগ দিতে যাবে, বিউটি পার্লার সবাই যাচ্ছে, একটু সাজিয়ে গুছিয়ে করো, ট্রেনিং দাও। প্রত্যেকটি পেশাতে আজকে আধুনিকতা। আমি এই দীপাবলির আগে গেছিলাম নদিয়াতে, কুমোরপাড়ায় গ্রাম, এরকম বড় একটা মেশিন, এই যে আপনার প্রদীপ তৈরি করে আগে হাতে তৈরি করতো 15 পয়সায়, আজকে সেটা 50 পয়সা প্রদীপ। কারণ তো খাপ আছে, 10টা খাপে কাদা দিয়ে চেপে দিন, 10টা প্রদীপ সুন্দর কারুকার্য হয়ে গেল, যেটা আপনি বাজারে পাবেন। আপনি হেসে হেসে 50 পয়সা দিয়ে নিয়ে আসেন, তো 15 পয়সায় বিক্রি হলে 2 পয়সা লাভ হতো, 50 পয়সায় বিক্রি করলে 20 পয়সা লাভ। তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে, 100 টাকা 1 লাখ টাকা দেওয়া হচ্ছে, তুমি মেশিন কেন 10,000 20,000 30,000 এর মেশিন ট্রেনিং দেওয়া হচ্ছে। আর এই পেশাগুলোকে উপযোগী করতে হচ্ছে যাতে ওরা গ্রামে থাকে, পালিয়ে না আসে, শহরে এলে বস্তিতে থাকবে, ছেলেপুলে ড্রাগ দেবে, স্কুল যাবে না, মহিলাদের সম্মান থাকবে না, শৌচালয় নেই, চিকিৎসা নেই, জল নেই, বিদ্যুৎ নেই, কারণ খালি পেটের জন্য চলে আসতে হচ্ছে। দুর্গাও গেছি, হাজার হাজার বাঙালি পরিবার ফাঁকা মাঠে আছে, আর একেবারে বাংলার বাজার, চা দোকান সব, কারণ কিছু কাজ নেই, চলে যাচ্ছে, রোজ 500 টাকা পায়, স্বামী স্ত্রী 1000 টাকা ইনকাম করছে, কিন্তু ওর স্কুল নেই, 10-12 বছর ছেলেমেয়েরা ঘুরে বেড়াতে সুবিধা, তো সে তো লেবারই হবে আমার। খালি এই যে বিস্থাপনের কারণে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে গেলে শতাধিক যোজনা তৈরি করছেন মোদীজি, তার লাভ আজকে আমরা পাচ্ছি। তার প্রাথমিক প্রয়োজন যেটা পারেনি, গ্যাস দিন, শৌচালয় দিন, বাড়ি দিন, এগুলো দিন যাদের দরিদ্র সীমার উপরে আছে। তাই 25 কোটি লোক একদম দরিদ্র সীমার উপরে আছে। সে পারেনি বলে তাকে সাহায্য করা, যে পারবে তাকে ট্রেনিং দিন, শিক্ষা দিন, তাকে টাকা দিন, সে বিজনেস শুরু করুন, একবার ফেল করে আবার দিন, তাই হচ্ছে। তাই পরিবর্তন। তো সেই জন্য যেমন চাষিদের বা যারা হাতের কাজ করে এই ধরনের কাজ লোকেদের যেমন বিকাশ হচ্ছে, সেরকম আজকে হাইওয়ে হচ্ছে, রেলওয়ে হচ্ছে, এয়ারপোর্ট হচ্ছে, মেডিকেল কলেজ, এইমস, ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং কলেজ, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করে দেশে বিদেশে চাকরি করছে। এটা বিকশিত ভারত। প্রথম মানুষের জীবনের বিকাশ, তার মনের বিকাশ দরকার আছে, তার দরকার আছে। সেই নেতা আমরা পেয়েছি 2 বছর পরে, শতাব্দী দেশেও 100 বছরের নেতা লোকে পায় না, যেটা ভারত পেয়েছে। সেই নেতার হাতকে শক্ত করতে হবে, তাহলে দেশ শক্ত। এই কথাটা সমাজকে বলতে হবে কি, হাজার প্রজেক্ট, হাজার কথা বলার আছে, বলুন। তার স্বাভিমান জানানোর জন্য কিছু কাজ করতে হবে। চীন থাপ্পড় মেরে দিয়ে যাবে, পাকিস্তান থাপ্পড় মেরে যাবে, কারণ এটা কি মন্দিরের ঘন্টি নাকি যে পারবে বাজিয়ে দেবে? ভারত কি এরকম থাকবে নাকি? এখানে মাইন ফাটবে, হসপিটালে, স্টেশনে কম বিস্ফোরণ হবে, আর মনমোহনজি চিঠি লিখবেন, আরে মুশারফ সাহেব এটা কি হচ্ছে, ঠিক হচ্ছে না, কি রে ভাই, চিঠি তো লিখবে, ইউএনতে লিখবে যে আমাকে ঠকেছে, আমাকে রাষ্ট্র ব্যবস্থায় পিটেছে, পুলওয়ামা হলো, তারপরে এমন হলো, আর দ্বিতীয়বার দিকে তাকায় না, ভয়, টাকাটাও ভয় করে, এরকম ঢুকে ভিতরে ঢুকে অপারেশন। এটা ভারত, লোক আজ ভারতকে সেভাবে দেখছে। আর যেমন দেশের সুরক্ষা, আর কোন টেররিস্ট গ্রুপ দেশের বোমা শুরু করতে পারবে? আগে রোজ শুনতাম এত মারা গেল, এত মারা গেল, সিএসএফ, বিএসএফ, আর 1,000 কোটি টাকার ঘোটালা, এটা ছিল খবর। টেররিস্ট অ্যাক্টিভিটি আর দুর্নীতি, না খাওয়া না খালে তো না খালি স্লোগান নয়, যে খেয়েছে তার পেট থেকে বার করে নিয়ে আসছে, তার জেলে ভাত খাওয়াচ্ছে, বাঁচার রাস্তা নেই, গরিব মানুষের ধন সম্পত্তি লুট করে খাওয়াতে পারবে। আর সঙ্গে সঙ্গে এই দেশ ভগবানের দেশ, 10 বার এখানে অবতার হয়েছেন, দুনিয়ার কোন দেশে ভগবান এসে কেউ বলতে পারবে না, চামচা বেলচা ছেলে পুলেকে পাঠিয়েছে। প্রতিদিন ভগবান যখন ইচ্ছা হয় আসতে, ভারতে আসেন, 10 বার এসে, এবং বলে গেছেন দরকার আবার আসবো, ঠিকঠাক থাকো, নাহলে কিন্তু অসুবিধা আছে। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। 10 বার এসে আসতে হলে এরকম নয়, চাবি মেরে দিন গাড়িতে, গাড়ি ওকে আছে, চড়বো, চলে আসবো, সুদর্শন ধনুষ খড়গ কোঠা ধরবে, দরকার নেই। কিন্তু আমরা মনে করি ওনাকে টাকার দরকার নেই, আমরা যথেষ্ট আছি। তাই সেই পরম্পরা, সংস্কৃতি, ধর্ম, আধ্যাত্মিকতাকে না জাগালে ভারত জাগবে না, তার মধ্যে প্রাণ আছে। বিবেকানন্দ বলেছেন, এই দেশ যতদিন থাকবে বাবা ডুবরু বাজাবে, মা পাঠা খাবে। তাই রাম মন্দির তৈরি করতাম,
তাই কাশী বিশ্বনাথকে জাগাতে হবে, মহাকালেশ্বর জাগবে, আর শুধু ভারত নয়, দুবাইতে মন্দির তৈরি হবে। এটা হয়েছে। সার্বিক উন্নয়ন করতে যদি মানুষ হিসাবে উন্নতি করতে হয়, পেটে ভাত দিলে হবে না, শিক্ষা দিতে হবে, কাপড় জামা দিতে হবে, তার নিজের মেধাকে বিকাশ করার সুযোগ দিতে হবে। সেগুলো আজকে মোদী করেছেন। তাই মোদী হয়তো মুমকিন। আর একবার মোদী সরকার।